বুঝে গেছে? এক্সপার্ট সিস্টেম হতেছে বিভিন্ন ডায়াগনোসিস টুল যদি হয়, ঠিক আছে, বা মনে করেন প্রেসক্রিপশন দেওয়া, মনে করেন একটা ইউজারকে হসপিটালগুলো যেরকম করে, হসপিটালগুলো ল্যাব রিপোর্ট তৈরি করে দেয় না, এগুলো হইতেছে এক্সপার্ট সিস্টেম। যে তারা একটা সিস্টেম তৈরি করছে যে এখানে ডেটার উপরে নির্ভর করে তারা একটা অ্যানালাইসিস করে দিতেছে যে এই ডেটার উপরে তার এটা হয়েছে, বা এই ডেটার উপরে তার এটা হয়েছে, তাকে একটা ডেটা প্রোভাইড করা, তাকে একটা ইনফরমেশন প্রোভাইড করা। তো সেটাই হইতে তার একটা অলরেডি কিছু নলেজ আছে যে এইটা থেকে এই ভ্যালুর মধ্যে যদি থাকে তাহলে তার এটা হবে, এই থেকে এটা ভ্যালু হইলে পরে তার কিছু হয় নাই, নর্মাল, এরকম বিভিন্ন রকমের ট্রেনিং তাকে দেওয়া আছে। সেই উপরে ডিপেন্ড করে সে একটা ডিসিশন নিয়ে দিতেছে যে এই রিপোর্টটা হইতেছে এর উপরে বেস করা। তো সেই সব সিস্টেম হলে পরে তাকে বলা হইতেছে এক্সপার্ট সিস্টেম, ঠিক আছে। সো এইসব সিস্টেমগুলোর ক্ষেত্রে আপনাদের খুবই কেয়ারফুল থাকতে হয়, কারণ আপনি তাকে ভুলভাল ডিসিশন দিয়ে দেন, রোগী কিন্তু মরে যাবে, ঠিক আছে। সো এগুলোর ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হয়। এর জন্য মানুষজন বলে না, মাল্টিপল জায়গা থেকে রিপোর্ট করতে বলে যে এখানে না যে এখানে যেও করেন, দুই জায়গা থেকে কনফার্ম করেন, ঠিক আছে, যাতে রিপোর্টে ভুলভাল না হয়। তো এক্সপার্ট সিস্টেমের কি বানাইতে গেলে পরে খুবই কেয়ারফুল থাকতে হবে যাতে আপনার ডেটা ঠিকঠাক থাকে। অফিস অটোমেশন সিস্টেম, এটা খুবই কমন বাংলাদেশের ক্ষেত্রে, যে বিভিন্ন কোম্পানি আসলে এগুলো ব্যবহার করে আর কি, ঠিক আছে। যেমন যে মাইক্রোসফট 365, গুগল ওয়ার্ক স্পেস, স্ল্যাকের কমিউনিকেশন প্ল্যাটফর্ম আছে, জুমের ভিডিও কলিং আছে, বিভিন্ন অফিসের রিলেভেন্ট যে অফিসের জন্য আমার প্রয়োজন, এই সব সিস্টেমগুলোকে আসলে বলে অফিস অটোমেশন সিস্টেম আর কি, ঠিক আছে, যাতে অফিসগুলার পেপারলেস ওয়েতে চলতে পারে বা অপটিমাইজ ওয়েতে চলতে পারে, এগুলো আসলে অফিস অটোমেশন সিস্টেম। তো এই টাইপের সিস্টেমও আপনারা চাইলে বানাইতে পারেন আর কি, প্রয়োজন পড়লে পরে। এটা মেবি লাস্ট, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম হতেছে পুরো স্ট্যাটিক জিনিস, মনে করেন যে এফএকিউ, তারপরে কোনো ট্রেনিং ম্যাটেরিয়ালস, তারপর ইউডিমির মতন যে সাইটগুলো আছে, এই সাইটগুলোকে বলে সাধারণত কেএমএস, যে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম আর কি, যে এখানে থেকে ভালো বিভিন্ন ইনফরমেশন পাইতে পারে, ঠিক আছে। তো এইসব সিস্টেম সাধারণত মানুষজন বানায় থাকে। তো এই টাইপের সিস্টেমগুলোই সাধারণত মানুষজন বানায়, আর কিছু তো নাই মনে হয়, এই টাইপের সিস্টেমগুলোই বানায়। তো আপনাদের যখন আমরা গ্রুপ বানাই দিব, তখন এই 6 টাইপের যে সিস্টেমগুলো আছে তার মাঝে থেকে আপনাদেরকে চয়েস করতে হবে যে আপনারা কিরকম ডিজাইন করতে চাচ্ছেন, কোনটার মধ্যে এটা পড়ছে, ঠিক আছে। তো এই যে 6টা আপনি দেখলেন, আপনি যেটা চয়েস করবেন আপনি আমাকে বলবেন যে আমি কেএমএস টাইপের একটা সিস্টেম বানাইতে চাচ্ছি, অথবা আইএস বানাইতে চাচ্ছি, হোয়াটএভার যেটাই বানাইতে চান সেটা বানাইতে চাচ্ছি, সেই টাইপের ডিজাইন আপনি তৈরি করবেন। তো তাই অনুসারে সিস্টেম চয়েস করার আগে আপনাকে জানতে হবে যে কি কি সিস্টেম আসলে অ্যাভেলেবল আছে, এই টাইপগুলো আসলে অ্যাভেলেবল আছে, বুঝে গেছে? তো দ্যাটস ওয়াই আমি এটা দেখাচ্ছি যে এগুলো আপনারা বানাইতে পারেন, এই ক্যাটাগরির মধ্যে আপনাদেরকে থাকতে হবে। নলেজ ম্যানেজমেন্টে তো মনে হয় স্যার নিউজ পোর্টাল এগুলো করতে পারে। হ্যাঁ, নিউজ পোর্টাল আসতে পারে। স্যার ধরেন আমি একটা আইডি বানালাম, এটা স্যার হিসেবে আইডি বানাইছেন, এটা এটার মধ্যে করতে পারে, অফিস স্যার, অফিসের মধ্যে করতে পারে। হ্যাঁ, এটা একটা টুল বানাইছেন অফিসের কাজ সহজ করে দিতে। হ্যাঁ, অফিসের মধ্যে করতে পারে। গেমস কোনটা করবে? গেমস, হ্যাঁ, গেমস হলে এক্সপার্ট সিস্টেমে করতে পারে, অথবা ডিসিশন সাপোর্টও করতে পারে, ঠিক আছে। ডিপেন্ড করতেছে আর কি কি ধরনের গেমস। হ্যাঁ, আচ্ছা। তো এখন আসে হচ্ছে স্টেক হোল্ডার। তো স্টেক হোল্ডার কি? স্টেক হোল্ডার হইতেছে আসলে যারা এই সিস্টেমটাকে ব্যবহার করবে। একটা সিস্টেম যখন তৈরি করছেন, এই সিস্টেমটা তো মানুষজন ব্যবহার করবে, কারা কারা ব্যবহার করবে? যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যদি আমি চিন্তা করি, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কারা কারা এটা তৈরি করতে ইউজ করতেছে। স্টুডেন্ট একজন স্টেক হোল্ডার, তারপর ফ্যাকাল্টি একজন স্টেক হোল্ডার, আমাদের ম্যানেজমেন্ট একজন স্টেক হোল্ডার, অ্যাকাউন্টস অফ একটা স্টেক হোল্ডার, ব্যাংক একটা স্টেক হোল্ডার, এরকম স্টেক হোল্ডার কারা? তো আপনারা যখন একটা সিস্টেম ডিজাইন করবেন, সবার প্রথমে আগে কার জন্য বানাচ্ছেন, কে কে আপনার সিস্টেম ব্যবহার করবে, তাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আপনি যদি নাই জানেন কার জন্য বানাইতেছেন, তাহলে কিন্তু ডিজাইন করতে পারবেন না। তো সবার প্রথমে আপনি কি বানাইতেছেন, কার জন্য বানাচ্ছেন, সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট।
সো এটাকে আমরা বলতেছি স্টেক হোল্ডার। সো আমরা যদি ইন ফিউচারে বলি যে আপনার সিস্টেমের স্টেক হোল্ডার কারা, তখন আপনাকে বলতে হবে যে আমার সিস্টেমে হইতেছে স্টুডেন্ট, অ্যাডমিন, ঠিক আছে, এরা হইতেছে স্টেক হোল্ডার। বুঝে গেছে? সো এটা এখানে বলছে যে কারা আসলে এই সিস্টেমটা ডেভেলপ করবে বা ইমপ্লিমেন্ট করবে বা অপারেশনে আছে বা কোনো একটা আউটকাম দিবে, এইটাই কি বলতেছে হচ্ছে স্টেক হোল্ডার। তো এরাই হইতেছে বিভিন্ন পজিশনে থাকে, মানে অর্গানাইজেশনের কথা বলছে যে কেউ হায়ার পজিশনে থাকে, কেউ মিডল পজিশনে থাকে, কেউ ফিল্ড ওয়ার্কিংয়ে থাকে, সবাই মিলে আসলে একটা সিস্টেমকে ব্যবহার করতেছে। বুঝে গেছে স্টেক হোল্ডার কি? সাধারণত একটা কোম্পানিতে এই টাইপের এগুলো থাকে, ক্যাটাগরি থাকে আর কি। আপনার সবার প্রথমে যে থাকে সে হচ্ছে একজন সিস্টেম ওনার, যে আসলে সিস্টেমটা ওন করতেছে, যার সিস্টেমটা, ঠিক আছে। সো তাকে আমরা বলি সিস্টেম ওনার। আর এন্ড ইউজার যারা আছে, এন্ড ইউজার যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা আসলে একদম ফিল্ডে কাজ করতেছে, যে ডেইলি অপারেশন যারা করতেছে। আপনারা স্টুডেন্ট ডেইলি যাচ্ছেন আসছেন, ব্যাংকে যারা ক্যাশিয়ার তারা ডেইলি সিস্টেমটাকে ইউজ করতেছে, একদম এন্ড ইউজার যারা, সেটা হইতেছে একটা পার্ট। তারপরে হইতেছে সিস্টেম অ্যানালিটিক্স, যারা সিস্টেমটা কি হবে, যে ক্যাশিয়ার এত টাকা ডিজাইন নিতেছে, রিসিভ করতেছে, তাহলে এটা কীভাবে ডিজাইন করা যেতে পারে, এই জিনিসটা আসলে সিস্টেম অ্যানালিটিক্স ডিজাইন করে। ডেভেলপার হইতেছে ডিজাইনের উপরে ডিপেন্ড করে ওই সিস্টেম যেভাবে ডিজাইনার যেটা ডিজাইন করে দিল সেটাকে ডেভেলপ করে। ডেভেলপ করার পরে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ডেটাগুলো রাখার ব্যবস্থা করে দেয় ডেটাবেজে, যে ডেটাবেজই হোক। ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ হচ্ছে ডেটাগুলোকে স্টোর করে রাখা, যে ডেটাবেজ সেটা নাইসকেল হোক, যে কোনো ডেটাবেজ হোক। নেটওয়ার্ক হইতেছে নেটওয়ার্ক কানেক্টিভিটি দেওয়া, আমাদের যে কোর কম্পোনেন্ট সেখানে কিন্তু নেটওয়ার্ক ছিল, যে নেটওয়ার্ক সিস্টেমের সাথে নেটওয়ার্কটাকে ইনশিওর করা আর কি। প্রজেক্ট ম্যানেজার হইতেছে পুরো জিনিসটাকে ওভারলুক করতেছে, যে সব কিছু মানে এন্ড ইউজার সিস্টেম অ্যানালাইসিস সবাই কি ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, কাজ অ্যাসাইন করা হচ্ছে কিনা, এই জিনিসগুলোর দায়িত্ব হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের। আর হচ্ছে সিআইও বা সিটিও অথবা আইটিতে যারা হেড আছে, সে হইতেছে পুরো জিনিসটাকে মনিটরিং করতেছে যে সবাই সবার কাজকর্ম ঠিকভাবে করতেছে কিনা, ঠিক আছে। তো এই জিনিসটা হইতেছে পুরা একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এইভাবে পুরো জিনিসটা সিস্টেমের লোকজন এগুলো বানায় আর কি। এই জিনিসগুলো থাকে আর কি সাধারণত, আর অনেক বেশি কিছু থাকতে পারে, সাধারণত এই রোলগুলো অ্যাভেলেবল থাকে। বুঝে গেছে? এমনিতে অ্যাডমিনিস্ট্রেটর বলতে মানে ওভারঅল কারে বোঝায় আর কি? অনেকে বলে না যে আমি অ্যাডমিনিস্ট্রেটর বলতে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, স্যার এমনিতে জাস্ট অ্যাডমিনিস্ট্রেটর বলে আর কি অনেকে। অ্যাডমিনিস্ট্রেটর বলতে সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে। জি স্যার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে তার ওই সিস্টেমের অ্যাডমিন অ্যাক্সেস আছে, সে হায়ার অ্যাক্সেস আছে, তার সবচেয়ে বেশি access আছে। সার্ভারের সব হ্যান্ডেল না, শুধু সার্ভার না, অ্যাডমিনিস্ট্রেটর বলতে ডিপেন্ড করে, অ্যাডমিনিস্ট্রেটর অনেক কিছু অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, কোন লেভেলের অ্যাডমিনিস্ট্রেটর সেটা বলতে হবে। বুঝতে পারছেন? মানে যেমন সেটা শুনি ডেটাবেজ অনেকে- অ্যাডমিনিস্ট্রেটর যখন বলতেছে, সে ওই ডেটাবেজ রিলেটেড সব কিছু কন্ট্রোল করতেছে, সে কিন্তু অন্য কোনো সিস্টেম বা সার্ভার ডিল করতেছে না। সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর যদি বলি তাহলে শুধুমাত্র সার্ভারগুলোর অ্যাডমিন, মানে সার্ভারে ঢুকতে পারে, সার্ভার মনিটরিং করতে পারে, সার্ভার স্কেল আপ স্কেল ডাউন করতে পারে, ঠিক আছে। সো অ্যাডমিনিস্ট্রেটর মানে হতেছে ওই সেক্টরের সে অ্যাডমিন। সুপার অ্যাডমিন হলো সব। সুপার অ্যাডমিন বলতে কিছু নেই, সুপার অ্যাডমিন বলতে যে সুপার অ্যাডমিন মানে সিস্টেমের না, ঠিক আছে, ওই রকম কিছু না আসলে, ঠিক আছে। হ্যাঁ, ইউএসএ সিস্টেম ওটা এটা হচ্ছে আমাদের ভাইস চ্যান্সেলর অথবা বোর্ড অফ ট্রাস্টি, না সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পড়ে না, কিভাবে আলাদা আলাদা থাকতে পারে, হ্যাঁ এটা আলাদা একটা রোল, এখানে নাই, এটা কিভাবে আলাদা একটা রোল। বুঝে গেছে? ঠিক আছে। সো আমরা যদি একটা সফটওয়্যার কোম্পানি একটা সিস্টেম ডিজাইন করতে চাই বা সিস্টেমকে তৈরি করতে চাই, সো সিস্টেম তৈরি করতে গেলে এই মানুষগুলোকে আমার প্রয়োজন হবে, তাহলে আমরা একটা সিস্টেম বানাতে পারবো। তো সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে একজনই সব, তো একজন সব দিলে তো আসলে হয় না, বাট রিয়ালিটিতে আপনার ভাগ করে দিতে হবে, যার যার রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি আলাদা। মানে এইটা কি দেয় লাগবে, আটটা রোগী শিক্ষাই লাগবে, একজনেরই থাকুক, বাট আটটা রোগী কি থাকবে, এমনটা কি কম থাকতে পারে না? না, কম থাকতে পারে, সিস্টেম ওনার মনে করেন সব কিছু, সিস্টেম ওনার লাইনও টানতেছে, আবার আইসা সিস্টেমটা টাওয়ার প্রিন্ট এর জন্য দেখতেছে, কারণ হইতেই তো পারে। হ্যাঁ, হয় না। তখন মনে করেন লোকটা মরে গেছে, আপনার ক্লায়েন্টের সাথে সাথে সব শেষ, ঠিক আছে, ক্লায়েন্টের মাথায় না,
তো এটার জন্য ডিপেন্ডেন্সি রাখা উচিত না, সবাইকে আলাদা আলাদা রোল দিলে পরে সেফ থাকে একটা কোম্পানি। তো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে তো এটা একটা প্রবলেম। আবার অনেক সিস্টেম আছে আমাদের প্রসেসের কারণে ফেল করে। মনে করেন একটা সিস্টেম বানাইছে, মানুষজন ইআরপি কিনে নিয়ে আসে, শুনবেন যে ইআরপি কিনছে অমুক কোম্পানি, ঠিক আছে, কিন্তু ইআরপিটা সার্ভাইভ করে না। সার্ভাইভ করে না কারণ হইতেছে বাংলাদেশের পার্সপেক্টিভে একটা কোম্পানি এক এক রকম নিয়মে চলে, ঠিক আছে। বাংলাদেশের মানুষজন আজকে এই রুলে চলতেছে, কালকে আরেক রুলে চলতেছে। তো কিন্তু ইআরপি গুলা যেটা বড় বড় কোম্পানি যেগুলো জেনেরিক সিস্টেম তৈরি করে, জেনেরিক সিস্টেমগুলোতে প্রসেসগুলো ফিক্স থাকে যে এইভাবে এইভাবে চলতে হবে। তো এগুলো ডাইনামিক করা যায়, কিন্তু ডাইনামিক করতে গেলে তারা টাকা পয়সা চাই আলাদা হবে, যে ভাই এটা এইভাবে চালান, নাহলে আমাকে আলাদা টাকা পয়সা দেয়। তো যখন আপনি রুল চেঞ্জ করেন তখন সিস্টেমটা চেঞ্জ হয় না। তো সিস্টেম চেঞ্জ না হওয়ার কারণে কি হইতেছে, ওই সিস্টেমটা আবার কেউ মানুষজন ব্যবহার করে না। প্রসেস চেঞ্জ হয়ে গেছে কিন্তু সিস্টেমের প্রসেস চেঞ্জ হয় নাই, মানুষজন সিস্টেম ইউজ করা বন্ধ করে দেয়, তখন আবার ম্যানুয়ালি চলতে থাকে, আবার ইআরপি আরেকটা নতুন বুঝতে থাকে, এই প্রবলেম সেই প্রবলেম চলতে থাকে। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং মানে একটা সফটওয়্যার, বড় একটা সফটওয়্যার, এই আর কি। তো মানে স্যার ওই টেমপ্লেট টাইপের সফটওয়্যার। হ্যাঁ, টেমপ্লেট টাইপের সফটওয়্যার বলতে পারেন। সাফ SaaS, হ্যাঁ, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যেরকম একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ধরেন আপনি স্কুলের জন্য কিনে নিয়ে আসছেন, ঠিক আছে। সো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে মনে করেন ডিফাইন করা আছে যে মিডে 30, ফাইনালে 20, ঠিক আছে। এখন এইভাবেই চলতে হবে আপনার স্কুল। কিন্তু মনে করেন হুট করে আপনি ডিসিশন নিচ্ছেন মিটিংয়ে যে এখন থেকে 30 থাকবে না, এখন থেকে 40 হয়ে যাবে, কিন্তু আপনি সিস্টেমে চেঞ্জ করতে পারতেছেন না। এখন যদি সিস্টেমে চেঞ্জ না করতে পারেন তাহলে কী হবে, আপনার তো সিস্টেম ইউজ করে আবার ম্যানুয়াল প্রসেসে চলে আসবেন, তাহলে আপনার সিস্টেম আস্তে আস্তে ইউজ করা বন্ধ হয়ে যাবে। তো আপনার সিস্টেম একটা বানানো আছে ঠিক আছে, কিন্তু মানুষজন প্রসেস চেঞ্জ করে ফেলার কারণে সিস্টেম আর ইউজ করতে পারতেছে না। তো আপনাদের সিস্টেমটা এমনভাবে বানাইতে হবে যাতে প্রসেস যদি চেঞ্জ হয় আপনার সিস্টেমটাও যাতে ওইভাবে চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। সেটা টাকা দিয়ে চেঞ্জ করতে পারেন বা যেমনি চেঞ্জ করেন, চেঞ্জ হওয়ার কারণ যদি যাতে থাকে সেভাবেই সিস্টেম তৈরি করতে হবে। সো ইউজারের থেকে, স্টেক হোল্ডার থেকে আমাদেরকে প্রসেস বুঝতে হবে, তার প্রসেসটা কি, সেই প্রসেস অনুযায়ী আমরা একটা সিস্টেমকে ডিজাইন করব। এটাই হইতেছে আমাদের মেইন টার্গেট। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? স্যার এই যে মার্কটা সেলস হলে আপনাদের কারণে মানে যে একটা করে যে 25-এ মিল হবে 45-এ টাকা হবে আমাদের এটাও লাগে। আমরা একবারে কি দেই, কোঅর্ডিনেটরটা বেশি লাগে। আমরা তখন ব্লকে আগে থেকে ডিসেবল করে দিই, নতুন এনেবল করে দিই, তখন কোঅর্ডিনেটর বসে বসে আবার সব চেঞ্জ করে। মার্ক সিস্টেমও আমাদের কি ডাইনামিক সিস্টেম, আমরা জাস্ট বলে দিচ্ছি যে থিওরিক্যালি এটা, ল্যাবের এটা, কোঅর্ডিনেটর বলবে এই কোর্স থিওরি, এই কোর্স ল্যাব, কোনটা দেখাইতে চায় এটা কোঅর্ডিনেটর ডিসাইড করে আর কি। স্যার এগুলো কি ভ্যালিডেশন প্রসেসে যায়, মানে একবার একটি দেওয়ার পর আবার যদি কেউ চেক করে এটা কি অ্যাকচুয়ালি ঠিক নাকি? কোনটার ক্ষেত্রে? মানে থিওরিকে আমি ল্যাব বানিয়ে দিলাম ভ্যালিডেশন প্রসেসে যায় না, এটার ক্ষেত্রে যায় না, এটা হচ্ছে কোঅর্ডিনেটররা যা দেয় সেটা। এখন কোঅর্ডিনেটররা যদি দেয় তাহলে পরে টিচাররা বলে যে ভাই আপনি আমাকে ভুল করে দিচ্ছেন, তখন টাকা ঠিক করে দেয়। তো পরে যখন এটা সাবমিট করতে যায় তখন তো এটা দিতে পড়েছে, যখন দেখে তখন তো ভুল যদি মার্কেট শিডিউল থাকে তাহলে বিশেষ করে দেয়, ঠিক আছে। এক্সামের কাছে যখন যায় এক্সাম যে করে দিবে। তো এই হচ্ছে সিস্টেম, স্টেক হোল্ডার্স ক্যাটাগরিজ। আর কোনো কনফিউশন এটা নিয়ে? এটা হইতেছে একটা ইনফরমেশন সিস্টেমের সাথে কার কিরকম রিলেশন আছে। তো এক্সটার্নাল পার্ট সিআইও বা সিটিও দিয়ে শুরু করি, তারা হইতেছে স্ট্র্যাটেজিক অ্যান্ড গভর্নেন্স, মানে তারা স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো নিতেছে যে এইটা হবে, ঠিক আছে। তারা ডিসিশন দিতেছে যে আবিরের যে ব্লক করা ডিসিশন সেটা তো তারা ওই সিআইও লিডারশিপ থেকে আসতেছে যে আমরা আবিরকে এখন থেকে ব্লক করে দিব, ঠিক আছে। তো প্রজেক্ট ম্যানেজার কি করতেছে, প্রজেক্ট ম্যানেজার হইতেছে রিসিভ করলো যে ঠিক আছে আমরা একটা ডিজাইন করে দিতেছি যাতে আবির এইভাবে ব্লক হইতে, সিস্টেম ডিজাইন করে দিতেছে, প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন করতেছে, ঠিক আছে। তো তখন কি করলো, তো নেটওয়ার্ক স্পেশালিস্টের কাজ তো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, সে নেটওয়ার্ক সেটআপ করতেছে, সেটা তো আলাদা বিষয়, এটা হাই লেভেলের কাজ করতেছে। তো সিস্টেম অ্যানালিস্ট যে করতেছে সে হইতেছে, প্রজেক্ট ম্যানেজার বললো সিস্টেম অ্যানালিস্ট তুমি একটা ডিজাইন করো যে আমাদের সিস্টেমের কোথায় লজিকটা লিখলে তাইলে আবির ব্লক হয়ে যাবে। তো সিস্টেম অ্যানালিস্ট সে অ্যানালাইসিস করে বলতেছে যে আচ্ছা এই জায়গায় আমরা ইফ লজিকটা লিখবো। তো ওই যে আমাদের ডেভেলপার আছে কই,
ওই যে ডেভেলপার আছে, ডেভেলপারকে বললো সিস্টেম যে ভাই তুমি ওই জায়গাটা একটা ইফ লজিক লেখো তো লেখার পরে সে ডেপ্লয় দিয়ে দিল। আর ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডেটাবেস বা ডেটা স্টোর করতেছে, তো সে হচ্ছে তখন ডেটাবেস মানে এটা ডেপ্লয় করে দিল, তারপরে হইতেছে এটা আবির ব্লক হয়ে গেল। তো এইটা হইতেছে প্রপার রিলেশনশিপ আর কি। এন্ড ইউজার হইতেছে আবির যে ব্লক হয়ে গেল, ঠিক আছে। আর সিস্টেম ওনার হইতেছে যে আসলে মেইনলি ডাইরেকশন দিতেছে আমাদের ভাইস চ্যান্সেলর অথবা মানে বোর্ড অফ ট্রাস্টি যেই হোক আর কি, ঠিক আছে, তারা হইতেছে ডিরেকশন দিতেছে। তো এই হলো বিষয় আর কি, এটা হচ্ছে রিলেশন আর কি, যে সবাই আসলে আমরা ইন্টার কানেক্টেড, যে কেউ সবাই চায় আবির ব্লক হোক। আচ্ছা আবির ব্লক ঠিক আছে। তো আবির ব্লক হওয়ার কারণে আমি সুন্দর একটা এক্সাম্পল পাইছি, তাহলে পরে তো সমস্যা হয়ে গেছিল। হ্যাঁ, তো এই হলো বিষয়। তো সবাই যেমন না কোনো ভাবে আসলে কানেক্টেড আর কি, যে কেউ ম্যানুয়ালি ডিসিশন দিতেছে যে ভাই তুমি এটা করো, আর কেউ আসলে এটা কাজটা অ্যাসাইন করতেছে, কেউ কাজটা করতেছে, কেউ কাজটা কেউ ইউজ করতেছে। তো এইভাবে সবাই আসলে সিস্টেমটা ব্যবহার করতেছে আর কি। তো মেইনলি সবাই জন্য সিস্টেম ডিজাইন করতে হবে আগে, তারপরে সিস্টেম ইউজ করবে আর কি। সো সিস্টেম এই হচ্ছে সিস্টেম ডিজাইনের কাজ আর কি, কারা আসলে ইউজ করবে বা কীভাবে ইউজ করবে, কী বানাবেন, এইটাই হচ্ছে আমাদের ইনফরমেশন সিস্টেম ডিজাইন। স্যার সিস্টেম ডিজাইন করতে তো ডেটা লাগে। আমি যদি একটা নতুন টাইপের সিস্টেম বানাতে চাই যেটা প্রিভিয়াসলি ছিল না, তখন তাহলে কিভাবে ডিজাইন করব? অ্যানালাইসিস করবেন আপনি, ডেটা তো পরে বিষয়। আপনি তো ডেটা মতো তো ইনপুট দিতেছেন, হ্যাঁ, ওটা তো আপনার সিস্টেম বানাইতে লাগবে এরকম তো না। আপনি তো আর্টিফিশিয়াল ড্র করতেছেন, আর্টিফিশিয়াল বানাইতেছেন, ডেটা তো ইউজার দিবে, এন্ড ইউজার ডেটা দিবে। স্যার এক্সামের মডিউলগুলো আমাদের ওয়েবসাইটে নাই, যেমন হচ্ছে গিয়ে অ্যাডমিট কার্ডের রুটিনটা ডেটগুলো এইভাবে। অ্যাডমিট কার্ডের স্যার কি আমরা তো রুটিনটা মেনুয়ালি এক্সেল হয়ে যায়, এটা তো অ্যাডমিট কার্ডের সাথে একটা রোতে থাকলে ভালো হতো না? আমাদের মিরর স্যার যে সিট প্ল্যানিং যেটা আর কি, সিট প্ল্যানিং দেয় না এক্সামে ওইটা। ও এক্সামের সিট প্ল্যান, ও আচ্ছা। রুটিন তো দেয় না, আমাদের তিনটা পার্ট সিস্টেমে নাই। একটা হচ্ছে এক্সামের আমাদের ক্লাস রুটিন জেনারেট করা, এক্সামের রুটিন জেনারেট করা, তারপরে সিট প্ল্যানিং। এই তিনটা আমাদের সিস্টেমে নাই, এটা আমরা জানি, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু এই যে লিয়াজো মেনটেন করা, মানে এটা আমরা যখন একটা সিস্টেম ডেভেলপ করি তখন সবার জন্য বানাই, ঠিক আছে, সবাই সিস্টেমটা পায়। সো শুধুমাত্র সিএসসি ডিপার্টমেন্ট হচ্ছে এটাকে ফলো করে আর কি, যে সিট প্ল্যানিং। বাট অন্যান্য ডিপার্টমেন্ট দেখবেন যে এরকম সিট প্ল্যানিং নাই, তারা এক রুমে যে পরীক্ষা দেয়। হ্যাঁ, তো আমরা চাইতেছি যে সিট প্ল্যান হোক, কিন্তু সবার সাথে একটা লিয়াজো মেনটেন করতে হবে আর কি, সবাইকে এক করতে হবে। আবার ক্লাসরুমের ক্ষেত্রেও যে সিএসসি ডিপার্টমেন্ট অটোমেটিক ক্লাস রুটিন বানাইতেছে, অন্যান্য ডিপার্টমেন্ট কম্পিউটার সি কন্ট্রোল দিয়ে চালাই দিতেছে, আগের রুটিনই চলে যেতেছে আর কি। এই কারণে অন্যান্য ডিপার্টমেন্টের প্রবলেমও আছে। অন্যান্য ডিপার্টমেন্টে মনে করেন যে টাইম কনফ্লিক্ট হয়, একই টাইমে দুইটা পরীক্ষা পড়ে যায়, ঠিক আছে। সিএসসি ডিপার্টমেন্টে আবার এটা হয় না, তার আগেই চেক করে যে এই স্টুডেন্ট যদি মানে ওইভাবে রুটিনটা করে আর কি, যাতে কোনো কনফ্লিক্ট না হয়। তো এরকম অনেক রকমের প্রবলেম হয়, কিন্তু সবার মধ্যে লিয়াজো মেনটেন করাটা ডিফিকাল্ট আর কি। এই কারণে এখনও পর্যন্ত এই তিনটা প্রজেক্ট সাকসেস হয় না। ট্রাই করা হয়েছিল, এবারও ট্রাই করা হয়েছিল, কিন্তু সাকসেস হয়নি, ঠিক আছে। হয়তো বা হবে কোনো না কোনো সময়, সবকটাই যেতে হয়েছে এগুলো। আপনারা কি কমেন্ট করে রাখছেন? এটা কমেন্ট করা হয় নাই। সিট প্ল্যানটা চাইলে ইজিলি দেওয়া যায়, কিন্তু এখানে দেখি আমাদের নতুন প্রোগ্রামার আসলে হয়তো বা কিছু একটা করা হবে আর কি। নতুন প্রোগ্রামার বলতে কি নতুন ইন্টার্নশিপ? না মেইন প্রোগ্রাম ইন্টার্নশিপটা তো সিট প্ল্যান আগে দিলে তো প্রবলেম টাকা দিবে না। সিট প্ল্যান আছে, তারিখ আর সময়টা বলে দিলে অনেক খোঁজা লাগে প্রতিদিন। না, আমাদের মেইন টার্গেট হচ্ছে আপনার সিস্টেমে চলে আসবে, আপনি লগ ইন করলে বা আপনি দেখবেন আপনার টাকা পাবেন। না স্যার, আমরা যখন বানাবো আমাদের সিস্টেমে আসলে পরে আমরা ওইভাবেই দিব, যাতে আপনাদের ইউআই বেটার হয় বা ইউএক্স বেটার হয়। বাট ওইটা মানে সবার জন্য করাটা ডিফিকাল্ট আছে, সমন্বয় করাটা ডিফিকাল্ট। কোড করে ফেলা যায়, কোড করা তো সমস্যা না, আবিরে বললে 2 মিনিটে করে দিব ChatGPT দিয়ে, ঠিক আছে, কিন্তু ইউজ করাটা ডিফিকাল্ট। কি বলেন যেন আপনি? না স্যার, এই যে টাকা দিলে সিট পিছনে পড়ে এমন একটা সিস্টেম আছে না? এই লজিকটা আগে ছিল
ছিল না, এটা পরে আগে payment করলে কোনো সুবিধা পাওয়া যায়? একদম কিছু তো না। স্যার, আমি যদি সেমিস্টারের শুরুতে পেমেন্ট করে দিই, কোনো সুবিধা পাওয়া যায়? একদম পিছনে সিটেছি। আগে ডাউনলোড করে রাখেন। অ্যাটেন্ডেন্স 10টা অটোমেটিক সি প্ল্যান আগে বানাতো না, এটা অনেক আগে যখন বানানো হয়েছিল, এটা রাজন বর্ধন এক্সট্রা পেমেন্ট করে তো রাজন বর্ধন স্যার হইতেছে প্রজেক্টটা হাতে নিল যে আমরা সিসি ডিপার্টমেন্টের জন্য সি প্ল্যান তৈরি করতে চাই, এরকম একটা বিষয় চিন্তা করে তৈরি করলো। তো তখন আমি স্টুডেন্ট ছিলাম, আমরা সময় স্যারের ওয়েস কোর্স করতেছিলাম, অপারেটিং সিস্টেম কোর্স করতেছিলাম। তখন স্যার আমাকে ইনভাইট করলো যে আসুন আমরা একসাথে একটা প্রজেক্ট করি, আমরা সিস্টেমটাকে অটোমেট করি। আগে এটা ম্যানুয়ালি করতেছিল। তো ভালো কথা, আমরা দুজনে মিলে কোড করলাম, স্যার কিছু কোড করলো, আমি কিছু কোড করলাম, দুজনে মিলে কোড করলাম। কোড করার পরে ওকে ফার্স্ট লঞ্চিং মিডটার্মে দেখে আমার সামনে তো এই হলো বিষয়। তো এরপর থেকে যুগের পর যুগ চলতেছে একইভাবে। এখন কি ওটাই চলতেছে? হ্যাঁ, এখন ওইটাই চলছে। দেখবেন পিডিএফ এ লাল রং, নীল রং, বিভিন্ন কালার আসে আর কি। তো ওইটা এক্সটেন্ডলি চেক করা হয়েছিল যে লাল রং দিলে কি হয়, নীল রং দিলে কি হয়। পরে আর কমেন্ট করা হয় না আর কি। অমনি চলতেছে, ওই ডিপার্টমেন্ট অমনি চালাই যাচ্ছে আর কি। যতদিন চলে হয়তো বা পরে চেঞ্জ করবে। তো ওইটা আইটি থেকে ম্যানেজ করা হয় না, ওইটা ডিপার্টমেন্ট টোটালি ম্যানেজ করে। ডিপার্টমেন্ট থেকেই আপনাদের কপি এন্ট্রি এটাও তো আলাদা, এটা এই ওয়েসে ঢুকায় না কেন? কোনটা? যে সিও 1 এ কত হয়েছে, সিও 2 তে কত হয়েছে? ওইটা আমরা অ্যাড করি না, এটাও একটা প্রজেক্ট। ওটা আরেকটা এক্সেল বানাইছে, ওটা হ্যাঁ, ওটা একটা এক্সেল বানাইছে, এটা আরেকটা প্রজেক্ট আমাদের। তো অনেক আছে, অনেক বিষয় আছে। রাশিয়ার স্যার গুগল শিটসে কোডিং করছে, এক জায়গায় ইনপুট আরেক জায়গায় চলে যায়। কাছে তো ভালো কাজ করছে, এটা সেট করার মতন কাজ। কিন্তু এটাও সিস্টেমে থাকা উচিত, ওবি কারিকুলাম সিস্টেমে থাকা উচিত। তো আমরা একটা সিস্টেম কিনতে চেয়েছিলাম ওবির জন্য। তো এই ভদ্রলোক বলতে যাচ্ছে যে পার মনে হয় প্রোগ্রাম মনে হয় 10 লাখ না 12 লাখ টাকা চাচ্ছে। তো আমরা বলছিলাম যে আমাদেরকে এই সিস্টেমটা আগে একটা সেমিস্টারের জন্য আমরা ট্রায়াল নিয়ে আমরা ট্রায়ালটা দেখে নিজেরা বানাই দিই। অনেক বুঝতে আর কি, মানে সিস্টেমটা তোকে জানতে হবে ভিতরে কি আছে বা একটা সিস্টেম বানাবো না জানলে হয়ে যাবে। এই প্রজেক্টটাও আছে আমাদের হাতে, বাট আমাদের প্রোগ্রামারের স্বল্পতা আছে, এই কারণে আসলে এক্সিস্টিং সাপোর্টই আমরা দিতে পারি না আর কি। ঠিক আছে, তো আলাদা প্রজেক্ট নিয়ে কাজ করাটা খুবই সব প্রজেক্টে আপনাদের জাভা স্ক্রিপ্ট না, ওরকম না, ডিপেন্ড করে প্রজেক্টের মাইক্রো সার্ভিস। এই আর কি। আমাদের ইউনিভার্সিটি কোড আছে। হ্যাঁ আছে, পিএইচপি তো কোড আছে, সব কিছু কোড আছে। আগেরগুলো লিগাসি কোড হিসাবে না আগের কোড না, এমনি তো আমরা যখন যে পারপাস প্রয়োজন হয় সেই পারপাস ড্রিভেন কোডই লিখি। ফ্রন্ট পেজের নিচে যে একটা নাম লেখা আছে নাকি পেইড অ্যাডভার্টাইজমেন্ট, কোনটাতে লেখা আছে? এই যে মেইন ওয়েবসাইটের নিচে লেখা ডেভেলপ বাই কল্পলোক। কল্পলোক, এটা কল্পলোক বানাইছে এই কারণে। ওইটা আমি উঠাই নাই, কারণ হইতেছে মাই এনএইচএস মনে করেন যে ওই সাইটটা হ্যাক হয়ে গেছে, এখন ব্লেম আসবে কাদের উপরে, আইটির উপরে, কিন্তু আমরা তো এটা বানাই না। না এটা হ্যাঁ, এটা নাম দিতে আমরা চাইলে দিতে পারি, আমি উঠাই দিয়ে আমাদের নাম বসাই দিতে পারি। না ওইটার জন্য কমেন্ট করা হয় নাই আর কি। ঠিক আছে, যে আমরা আসলে জানি না আর কি, মানে এটার ভিতরে কি আছে, এটা থার্ড পার্টি ম্যানেজ করে। তো থার্ড পার্টির ম্যানেজমেন্টে আসলে আমরা বলে হ্যাঁ কে ডেভেলপ করছে এটা না দেখলে না লিখলে ভালো হয়। হ্যাঁ, এটা আমরাও জানি, আমরাও এক্সপেক্ট করি। কমেন্ট করেছে ডেভেলপ না ওইটা আমি বুঝতে পারছি, এখন সমস্যা হইতেছে ওইটা উঠাই দিতে পরে ম্যানেজমেন্টের আবার অ্যাপ্রুভাল লাগবে, তাদের সাথে আবার কীরকম টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে আমরা দেখাবো কিনা, অনেক রকমের কিছু থাকে আর কি। কিন্তু কপিরাইটের ভিতরেও পড়ে। হ্যাঁ, কপিরাইটের মধ্যেও থাকে, কপিরাইট আমরা নিয়ে নিচ্ছি। কিনা নিছো না কেনা? তারপর ওনাদের সাপোর্ট সিস্টেম আছে যে ওনারা সাপোর্ট দিবে, এখন যারা উঠে দেওয়ার সাপোর্ট দিবে না, এরকম কিছু লস থাকতে পারে। ঠিক আছে, অনেকগুলো ডিপার্টমেন্ট ইনভলভ আর কি। চাকরি কি এটার জন্য গেছিল না? আমরা তো মনে করি লাস্ট সেশনে কাজ করি, যে উপরে সিস্টেম ওনার আছে, ঠিক আছে, ওই যে সিআইও লিডারশিপ আছে, এদের থেকে ডিসিশনগুলো আসে। ঠিক
আছে। আমরা তো ওই যে আবিরকে জাস্ট ইফুল্লাহকে ব্লক করে দিই, ঠিক আছে, এতটুকু। এই আর কি। যদিও গালি আমরাই খাই যে আমরাই করছি, কিন্তু আসলে ডিসিশন তো আমাদের না, ডিসিশন তো পড়ে এটার ভিতরে দেখলাম। এইটার বিষয়। এটার ভিতরে তো ইনফরমেশন সিস্টেম ডিজাইন কোর্সটা একটা বোরিং কোর্স, ঠিক আছে, যেহেতু এটা ডিজাইনিং এর বিষয়, অনেক কনসেপচুয়াল বিষয় আর কি, যার বিষয় চিন্তার বিষয়। তো চিন্তা করতে গেলে পরে আপনার আসলে অনেক কিছু ভাবতে হবে, চিন্তা করতে হবে। সো এটা একটা বোরিং কোর্স আর কি, ঠিক আছে। তো চেষ্টা করবো আর কি যতটুকু পারা যায় যাতে বোরিং না লাগে, ঠিক আছে। অনেকে ঘুমায় পড়ছে, ঠিক আছে, যাতে না ঘুমায় যায় সেরকম ভাবে। ভিডিও কমন করে দেয় ভিডিও দিয়ে দেবে এটা পারলে ভিডিও কমনটা করে নাই আর পয়সা অনেক সমস্যা না না, আমি যখন লেকচার বানাই আর কি, তখন মানে অনেক কিছু চিন্তা করে বানাই, মানে এটা পাবেন না, এটা বানাইছি প্রত্যেকটা কমেন্ট আলাদা আলাদা দিয়ে বানানো। পরের সেমিস্টার নিতে আর পরের সেমিস্টার হইলে পরে হয়তো হয়তো সমস্যা হয়েছে হ্যাঁ, এটা বেশি টাইম পাইনি সিএসএস সুন্দর করার। চ্যাট জিপিটি বানাই দিছে তো অনেক বলতে বলতে মানে যতটুকু তাড়াতাড়ি বানাই দিছে আর কি। মাঝে কোথাও একদম নিয়ে নিয়েছে। অ্যাডভান্স যাবা, অ্যাডভান্স যাবাটা একটু প্রশ্ন দিলেই না। স্যার নিয়ে কি করবে স্যার? অনেক পড়া। নেক্সট সেমিস্টার নিয়ে স্যার এবার তো আমরা পিটিশন করে মারা গেলাম এখন তো দিতে যাচ্ছিলাম, তখন তো বলে নাই, ঠিক আছে। এখন আবার আমরা 40 জন ডিসকাসই করছিলাম যে পিটিশন করবে একবার যাবো কিন্তু এখন যখন নেওয়ার পরে তো মানুষ তো নেয় না, এটাই তো সমস্যা। আমাদের মেসেঞ্জারে গ্রুপও খোলা আছে স্যার আমরা এখন অলরেডি 25 জন যাই আইটেম সিগনেচার করেছিল পেজে এই কোর্স পরে এখানে 18 জন। আমাদের না 30 অ্যাকচুয়ালি জন করা আমরা 40 জন এটা ম্যাজিক হয়, ম্যাজিক। লাস্টে যাতে ইজ্জত স্যার দুইটা অ্যাসাইনমেন্ট পর কেউ থাকে না। প্রথম অ্যাসাইনমেন্ট দিলে সবাই চলে যায়, এটাই সমস্যা। পরে ভিডিওটা দেখে দিছিলাম অ্যাসাইনমেন্ট দিলে স্টুডেন্টরা থাকে না। এটা অ্যাসাইনমেন্ট হয়তো আজকালকে দিয়ে দিব। স্যার এটার অ্যাসাইনমেন্ট জমায়েন না স্যার, এটা তো স্যার অ্যাসাইনমেন্ট জমায়েন না স্যার। অ্যাডভান্স জমা অনেক কষ্ট হয়ে গেছিল 5টা এক লগে করতে। না দিয়ে দিব না, এটা প্রথম থেকে দিলাম না, কারণ পরে আবার চেঞ্জ করতে হয়। এটা দিলেই তো স্যার ড্রপ দিবে, না দিলে ড্রপ দিবে কেন? অ্যাসাইনমেন্ট রেডি করা নেই হ্যাঁ, assignment না জাভা তো দেনে, জাভা তো রেডি করা আছে, জাভা তো দেনে। বুধবারে দিয়ে দিন স্যার, বৃহস্পতিবারে লাস্ট মানে কোর্সে এক ড্রপ না এক্সটেন্ড করবে না কি যেন নোটিশ আসছে মনে হয়, আমি দেখলাম। নেক্সট উইক পর্যন্ত হবে। লাস্ট ডেট কবে? 40% লাস্ট ডেট 22 22 তারিখে মনে হয়। কিন্তু আমার পেমেন্ট তো লাস্ট কি হচ্ছিল মার্চের 2। এতদিন সময় পাই পেয়ে যাবে। এটা কি ভুল করে দিছে? এটা প্রথম ফলো করে পেমেন্ট করতে না। রমজান মাসে এক মাসে দুইবার দেওয়া লাগে, মার্চে দুইবার। লাস্ট এটা হলো লেট। আরে এগুলো তো এটা পুরো সেমিস্টারে কমন করছে। দুটো পেপার জানা কথা না 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 না, তাহলে আমার লাভ হলো কি? জানা স্যার এটা হচ্ছে ওই যে এই পার্টটা জানবে, সিস্টেম অ্যানালাইসিস দিয়ে। ও আচ্ছা, এই পার্টটা হচ্ছে এই কত লোক জানবে। বলি দেখতে পারবে কে করতেছে। না না ওই যে একটা কথা বলেছিল না যে আসলে যদি মৃত্যু ঢুকিয়ে এরকম কিছু তখন তো ঠিকই নাই করে।
বলাবেন মডেল মডেল যদি না আইডিয়া হতে বেসিক্যালি সিস্টেম বলতেছি যে কাজটা শুরু আরে বাবা রে বাবা মেইলে করো তো ওইটাও তো দেখো সবাই দেখে দিতে হামজার মতো লোকেরা স্যার রিল শেয়ার দিচ্ছে আগে ফোরাম ছিল, অনেক আগে ফোরাম ছিল, পরে বন্ধ করে দিচ্ছে। আরে টিচারদের তো ঠিক আছে, তাহলে আপনার কোনো কোয়েশ্চেন আছে? অনেকেই তো ভাইবারে গেছে